এস আলমকে বাংলাদেশে এনে এই ব্যাংকের দায় দায়িত্ব 2 বছরের একটা টার্মস কন্ডিশন দিয়ে তার হাতে দিবে, এটা আশা করা, এটা স্বপ্নে দেখাও একজন ভালো সচেতন মানুষের পক্ষে সম্ভব। গভর্নমেন্টকে আমি সতর্ক করবো একটা পরামর্শ দিয়ে। আমার তো মনে হয় সেই কার্যসূচি তাদের হাতে চলে আসছে। তা না হলে এস আলমকে বাংলাদেশে এনে এই ব্যাংকের দায় দায়িত্ব 2 বছরের একটা টার্মস কন্ডিশন দিয়ে তার হাতে দিবে, এটা আশা করা, এটা স্বপ্নে দেখাও একজন ভালো সচেতন মানুষের পক্ষে সম্ভব। এই ব্যাংকগুলোকে অনেক দূর থেকে ফায়ার করা হচ্ছে, অনেক দূর থেকে। কারা করছে এটা জনগণ বোঝে এখন। বডি ল্যাঙ্গুয়েজে আপনিও বুঝতেছেন যে কি বলতেছি আমি, যে এই ব্যাংকগুলো শুধুমাত্র তাদের চেহারাকে ব্যবহার করা হয়েছে কিনা এটা আমার সন্দেহ হয়। ইসলামী ব্যাংকগুলো যেগুলো বিশেষ করে শেষের দিকে আমরা দেখলাম যে 5টি ব্যাংক একত্রিত করে একটা উইংয়ে পরিণত করে সেখানে একজন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল, সাবেক একজন সচিব। এটাকে এই গভর্নমেন্ট এসে আবার যার যার ব্যাংকে আলাদা করে দিয়েছে। শরিয়া বোর্ডের ব্যাপারে আমি পরিকল্পনা আছে আর কি, এখনো পুরোপুরি আলাদা করা হয়নি, যেহেতু ওই চেয়ারম্যান সাহেব পদত্যাগ করে সরে আসছেন ওখান থেকে, তো এটা কার্যক্রম স্থগিত হয়ে গেছে আমরা যতটুকু জানি, যতটুকু খবর রাখছি। তো শরিয়া বোর্ডটি যারা উল্লেখযোগ্য কয়েকজন আলেম বাংলাদেশের, তাদেরকে আমি মনে করি যে এই ব্যাংকগুলো শুধুমাত্র তাদের চেহারাকে ব্যবহার করা হয়েছে কিনা এটা আমার সন্দেহ হয়। তার কারণ হলো ব্যাংকের কর্তৃত্বের ক্ষেত্রে ব্যাংকের যে রশি টেনে ধরার জন্য যে নির্বাহী যে পাওয়ার, এই পাওয়ার এই শরিয়া বোর্ডের 0.001%ও নাই। এটা হলো প্রথম কথা। এই জন্য এনরা প্রতিবাদ করছেন কি করছেন না এটা আমার নলেজে এত বেশি নাই, তবে আমার জানা মতে প্রতিবাদ এমন কিছু করেছেন বলে আমি কোনো আমরা দেখি নাই। এটা হলো প্রথম পরিষ্কার কথা। দ্বিতীয় কথা হলো, যেহেতু আমাদের আগে বিদগ্ধ বিচক্ষণ একজন ব্যক্তি ডক্টর আব্দুল্লাহ সাহেব কথা বলেছেন, বন্ধুবর ব্যারিস্টার সরোয়ার ভাই অনেক যৌক্তিক কথা বলেছেন। আমি দু একটি বিষয় বলতে চাই যে বিশেষ করে ইসলামী ব্যাংক যেটা সর্বপ্রথম প্রতিষ্ঠা হয়েছে 80-র দশকে, এই ব্যাংকের এখন গ্রাহক হলো প্রায় 3 কোটি। তো 3 কোটি গ্রাহক যদি হয়, তাহলে এই গ্রাহকদের রিলেটেড পারিবারিক মেম্বার যদি আপনি 3-4 জন করে ধরেন, তাহলে বাংলাদেশের টোটাল নাগরিক যারা, তার অর্ধেক সংখ্যক মানুষ এই ইসলামী ব্যাংকের সাথে রিলেটেড, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এটা আপনি দেখেন প্রায় 10 কোটি থেকে 12 কোটি মানুষ হবে ইসলামী ব্যাংকের এই 3 কোটি গ্রাহকের সাথে সম্পৃক্ত। এইখানে আমরা একটি বিষয় বলতে চাই, সে বিষয়টি হলো এস আলম গ্রুপের যে ভদ্রলোক এখন পালিয়ে আছেন, সাইফুল আলম মাসুদ সাহেব, ম্যান অফ চট্টগ্রাম। এই লোকটার চেহারার দিক তাকালে আপনি দেখবেন যে সিজদার চিহ্ন আছে, এবং তিনি ইসলামী ব্যাংক থেকে টোটাল যে অর্থ নিয়েছেন তার পরিমাণ হলো কেউ কেউ বলেছেন 78-80 হাজার কোটি টাকার কথা উল্লেখ আছে। আমি আজকে ব্যাংকের একটু খুব গুরুত্বপূর্ণ 2-1 ব্যক্তির সাথে আলোচনা করেছি, আমি তাদের নাম বলতে চাইব না। আমরা তো কথা বলছি ঝুঁকি নিয়ে, এবং এই কথা বলার অভ্যাসও আছে, যেহেতু শেখ হাসিনার আমলে আমরা ওয়ারেন্টের আসামি থাকার পরেও প্রায় শতাধিক টকশোতে আমরা কথা বলেছি স্পষ্ট ভাষায়। এবং তিনি প্রথম যেদিন ব্যাংকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য উদ্যোগ নিলেন, সেটা ছিল 2017 সনের জানুয়ারি মাসের 5 তারিখ। এই দিনে একটা বোর্ড মিটিং হয়েছিল, যে বোর্ড মিটিং ব্যাংক টাওয়ারে না হয়ে রেডিসন হোটেলে হয়েছিল। তখন ব্যাংকের ইসলাম, বিশেষ করে বৃহত্তর ইসলামী ব্যাংক, যেটি আমরা ইসলামী ব্যাংক বলতে যেটাকে বুঝি, এই ব্যাংকের এমডি সাহেব ছিলেন জনাব আব্দুল মান্নান ভাই। তো মান্নান সাহেবকে তার বাসা থেকে সকালবেলায় ডিজিএফআই এর একটা প্রতিনিধি দল এসে তাকে তুলে নিয়ে গেলেন, এবং তুলে নিয়ে গিয়ে তাদের অফিসে নিয়ে তাকে একটা রিজাইন লেটারের সিগনেচার করালেন। তার মানে তার চাকরি নেই। এরপরে এই যে মিটিংটা হয়েছিল রেডিসনে হোটেলে, সেখানে ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ছিলেন মোস্তফা আনোয়ার সাহেব, আমি যদি ভুল না করে থাকি। তো মোস্তফা আনোয়ার সাহেবকেও সেখানে মার্জিত ভাষায় বলা হলো যে আপনি একটা রিজাইন লেটার জমা দিন। উনি জমা দিলেন। তারপরে আসলো একজন সাবেক সচিব আরস্ত খান। তো আরস্ত খান কাদেরকে, এটা আর আমি বলে সময় নষ্ট করতে চাই না। আরস্ত খান সাবেক একজন সচিব ছিলেন। তিনি কয়েক মাস চালাতে যে তার বিবেকে হয়তো ধরা পড়েছে যে আমি সিগনেটরি হব, আমি এমডি হিসেবে ব্যাংকের এই যে টাকাগুলো মানে একবার পিস দরজা দিয়ে সরে যাচ্ছে, একসময় আমি আসামির 1 নম্বর আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য তিনি কিন্তু নিজে স্বেচ্ছায় পদত্যাগ করে তিনি সরে গেলেন।
এগুলো আমরা দেখতে পেয়েছি। আমি আরেকটা বিষয় এখানে বলতে চাই, জনাব সাইফুল আলম মাসুদ মিয়া তিনি এই ব্যাংকের যে ডিরেক্টরি বা বডিতে আসলেন, মালিকানা শেয়ার কিনে আসলেন, আপনি শুনলে তাজ্জব হবেন, ইসলামী ব্যাংকে তার 1 কোটি টাকাও ছিল না। তিনি ইসলামী ব্যাংকের বিভিন্ন কলাকৌশল করে ইসলামী ব্যাংক থেকে তার বিভিন্ন কোম্পানিতে তিনি 5,000 কোটি টাকা প্রথম বরাদ্দ করেন এবং এই 5,000 কোটি টাকা আবার ইনভেস্ট করে তিনি ব্যাংকের শেয়ার কেনা শুরু করেন। এই শেয়ার কিনতে কিনতে তার শেয়ারের সংখ্যা হয় 82%। টোটাল ব্যাংকের যে শেয়ার, সে শেয়ারের 82% শেয়ার তিনি মালিকানা হয়ে যান। এখান থেকে টাকা নিয়ে ওখানে শেয়ার কেনে, ওখান থেকে টাকা নিয়ে, তখন এক পর্যায়ে যে প্রায় 7 অথবা 9টি ব্যাংক তার নিয়ন্ত্রণে চলে যায়। এবং আমার আগে সুস্পষ্ট ভাষায় কালিমাতুল আদলি ফিল গদাবি অর রেদাই একটা হাদিসের ভাষা আছে, কে সন্তুষ্ট হবে কে অসন্তুষ্ট হবে আমি জানি না। বন্ধুবার ব্যারিস্টার অবসরপ্রাপ্ত মেজর সরোয়ার ভাই সবসময় অকপটে স্পষ্ট কথা বলেছেন। ওনার মতো একজন বিদগ্ধ আইনজীবী মানুষও ওনাকে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত জেল কাটতে হয়েছে। আমিও জেল কেটেছি ওই সরকারের আমলে। তো এই বিষয়গুলো এখন দেখেন, যদি 80,000 কোটি টাকা এই ব্যাংকের লোন একজন ব্যক্তি নামে বেনামে বিভিন্ন কোম্পানি, মানে একেবারে ভুই পড়া কোম্পানি যার কোনো লিকুইড মানে অস্তিত্বই নাই, এখানে মর্গেজ যেটা বলা হয়, টোটাল যে মর্গেজ রাখা হয়েছে সেই টাকা এখন যে আবার নতুন করে তাদের হাতে এই ব্যাংক চলে যেতে পারে এরকম কথাবার্তা আমরা জানতেছি। তার টোটাল টাকার পরিমাণ আছে যে মর্গেজ যেটা বলা হয় যেটা, সেটা 10 থেকে 12,000 কোটি টাকার সম্পদ আছে, কিন্তু তিনি ব্যাংকের লোন নিয়েছেন 80,000 কোটি টাকা। সিঙ্গাপুরে যারা দেখেছে তার হোটেলগুলো 5 স্টার হোটেল তিনি তৈরি করেছেন। আর একটা কথা আপনারা ইতিমধ্যে কেউ জানেন নাই, বাংলাদেশের জনগণ জানবেন আজকে, এই এসালাম মাসুদ সাহেব বাংলাদেশের এখন নাগরিক নন। জি, এটা কি জানেন আপনারা? তিনি নাগরিক নন, তার নাগরিকত্ব করেছেন, মানে তিনি বাতিল করেছেন। তিনি করুক আর যে কোনো কলা কৌশলে, যাতে তিনি বাংলাদেশের নাগরিক না। তাহলে বাংলাদেশের আইনে তাকে কিভাবে আপনি মামলায় ফেলবেন, তাকে কিভাবে আসামি করবেন, তারা বিচারের কাঠগড়ায় তাকে আনবেন কি করে? দেখেন কত শুভঙ্করের পাখি। এর পরেও আমি শেষে তো কয়েকটি কথা বলেই আমি শেষ করব, ওনারা আরো আলোচনা বেশি করলে জাতি উপকৃত বেশি হবে। আমরা প্রত্যাশা করছি, আমার ভাই ব্যারিস্টার সরোয়ার ভাই বলেছেন যে আমরা আশা করি আজকে প্রধানমন্ত্রী সহ এই সরকার ভালো করবেন, আমরাও আশা করি। মানে 180 দিনের কর্মসূচির কথা আমরা সেটা করুক, আমরা আশা করি। কিন্তু এখানে একটি বিষয় আছে, গভর্নমেন্টকে আমি সতর্ক করব একটু পরামর্শ দিয়ে। আমার মতো একজন মোল্লা মানুষ, হুজুর মানুষ, আমি পরামর্শ দেব। পরামর্শটা হলো, গভর্নমেন্টকে সচেতন হতে হবে, প্রজ্ঞাবান হতে হবে। যদি গভর্নমেন্ট মনে করেন যে আমরা বাইরের কোনো তালিকা কর্মকৌশল আসবে আর আমি এটা বাস্তবায়ন করবো আর আমি ভালো হয়ে যাব, ভাই একটা কথা বলেছেন এর মাঝখানে যে গভর্নমেন্ট যেন এমন কোন, আমি সেই কথাটা বলবো যে এমন কোনো কর্ম কার্যপ্রণালীর দিকে মানে মশগুল না হয়ে যান, সম্পৃক্ত না হন, যে জনগণ সাফারার হয়ে যেন বলতে বাধ্য না হয় যে এই গভর্নমেন্টের সে তো লুটেরা, ওই গভর্নমেন্ট আরো ভালো ছিল। আমার তো মনে হয় সেই কার্যসূচি তাদের হাতে চলে আসছে। তা না হলে এস আলমকে বাংলাদেশে এনে এই ব্যাংকের দায়িত্ব 2 বছরের একটা টার্মস কন্ডিশন দিয়ে তার হাতে দিবে, এটা আশা করা, এটা স্বপ্নে দেখাও একজন ভালো সচেতন মানুষের পক্ষে সম্ভব না। এখানে আমি একটু যোগ করি, এস আলমকে মানে বিশেষ করে এস আলমকে আনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, একটা আইন হয়েছে ব্যাংকিং রেজুলেশন, এতে আসার সুযোগ আছে। আপনি যেটা তথ্য দিলেন যে এস আলম ইতিমধ্যে নাগরিকত্ব ত্যাগ করেছে সাইফুল ইসলাম মাসুদ সাহেব, তো উনি তো আর সহজে তাহলে আমি আসতে পারবেন। জি, আমি একটু বলতে থাকি, ইসলামী ব্যাংকগুলোর উপরে হস্তক্ষেপ কেন? জি, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহত্তম নাগরিক দিক থেকে 92%, 91.63% মুসলমান বাংলাদেশের একটা পরিসংখ্যান আমি দেখেছি, তাহলে প্রায় 92% মুসলমান। তো 92% মুসলমানদের দেশে ইসলামী ব্যাংকগুলো স্বাবলম্বী হওয়া, এস্টাবলিশড হওয়া এবং জাগরণ সৃষ্টি করা, ব্যাংকগুলো যদি খুব ভালোভাবে জাতির জন্য কল্যাণ বয়ে আনে অর্থনীতির ক্ষেত্রে, তাহলে এই দেশের ইসলামী জাগরণ সৃষ্টি হবে, ইসলামী দলগুলো আরো মনে হয় যেন এস্টাবলিশড হবে। এই কারণে এই ব্যাংকগুলোকে অনেক দূর থেকে ফায়ার করা হচ্ছে, অনেক দূর থেকে। কারা করছে এটা জনগণ বোঝে এখন, বডি ল্যাঙ্গুয়েজে আপনিও বুঝতেছেন যে কি বলতেছি আমি। তো এই ইসলামী ব্যাংকগুলো খাদে পড়েছে এই মূল কারণে। আর এখানে ব্যাংক লুটেরা তো এখান থেকে লুটে নিয়েছে, সেটা অন্য বিষয়। তো এখন আমি যেটা বলতে চাই যে যদি
এই ব্যাংকগুলো আবার নতুন করে সেই দুর্বৃত্তায়নকারীদের হাতে কোনো ক্রমে যায় এবং তাদেরকে বিভিন্ন টার্মস কন্ডিশন দিয়ে ব্যাংকে স্বাবলম্বী করার নামে যদি আমরা মূল ব্যাংকের সম্পদ ফেরত পাবো এই লোভে জনগণকে বোঝানো হয়, তাহলে দুইটি কথা বলবো আমি। এক নম্বর হলো, যেদিন এদেশের মানুষ 3 কোটি গ্রাহকের সাথে রিলেটেড 10 কোটি 11-12 কোটি মানুষ যখন জানবে যে এই এরা আবার আসতেছে ব্যাংকে নিয়ন্ত্রণ করার জন্য, ব্যাংক পরিচালনা করার জন্য, আমার বিশ্বাস এয়ারপোর্টে যদি উনি অমুক দিন এই সময় আসবেন, অমুক 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 আসবেন, আরও 2-1জনের নাম বলেছেন, তাহলে আপনি দেখবেন যে 50 লাখ লোক বিশেষ কিছু মালা নিয়ে রেডি থাকবে। সেটা ফুলের মালা হতে পারে, অন্য কিছুর মালাও থাকতে পারে, এবং তার সাথে সাথে ইটের আদলাও থাকতে পারে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো, যদি এটা সফল হয় সরকার তাদেরকে এনে ব্যাংক পরিচালনা করার জন্য, তাহলে এই ব্যাংকে যারা গ্রাহক তারা ইসলামী ভাবাপন্ন ব্যক্তিরাই দেশের, তারা কমপক্ষে 2 সপ্তাহের মধ্যে 90-95% যে এখানে যে গ্রাহকরা জমা রেখেছে আমানতটা তুলে নিলে 2 সপ্তাহের মধ্যে এই ব্যাংক বন্ধ হয়ে যাবে। মৃত প্রায় আরো মারা যাবে। না, মারা যাবে মানে এই ব্যাংকের কোনো কর্মচারী এখানে যাবে না, বেতন পায় না পাই ম্যানেজাররা ক্যাশে যে বসবে না, কারণ এখানে চেক পাইলে টাকা দিতে পারবে না, জুতার বাড়ি কি জনগণ যারা সামনে পাবে তাদেরকে দিবে। এর মাঝে একজন মহিলা দেখলাম, ভদ্র মহিলা, বিদেশে থাকেন, তিনি আর্তনাদ করতেছেন যে আমার এত কোটি টাকা আছে ব্যাংকে, আমি আজকে চেক নিয়ে আসছি, আমার টাকা দিচ্ছে না, আমার কর্মচারীরা বা ব্যাংকের সিকিউরিটি যারা তারা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তো এই যদি হয়, তাহলে এই ব্যাংকটা যদি বন্ধ হয়, তাহলে ব্যাংকের সাথে রিলেটেড কারা? জনগণ না, বাংলাদেশের জনগণ। তাহলে এই জনগণকে এই সরকারের উপর আস্থা রাখবে? এই জন্য সরকারকে প্রত্যেকটা এই কর্মসূচিগুলো তার পর্যালোচনা করতে হবে। এটা আমার কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য, আমি 5 বছর টিকে থাকার জন্য, না দেশের জন্য, জনগণের জন্য, না আমাকে টিকে রাখার জন্য, না আমাকে ফাঁদে ফেলে দেওয়ার জন্য। এই বিষয়গুলো ব্রেনে রেখে পর্যালোচনা করে মাথায় রেখে যেন প্রত্যেকটা পা বাড়ান। আমি কারো নাম ধরে উল্লেখ করলাম না, 1 নম্বর ব্যক্তি PM থেকে শুরু করে সকলেই। আমি এই কথাগুলো বলে প্রথম পর্যায়ে আমি আমার আলোচনা এখানে শেষ।